আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ন্যারেশন। নাম কি? ন্যারেশন। ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশনটা কি আগে সেটা বুঝতে হবে, ঠিক আছে? আগে বুঝতে হবে যে কি ন্যারেশনটা কি। ন্যারেশন হচ্ছে যে একজন ব্যক্তির উক্তি। ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে উক্তি পরিবর্তন। বাংলা অর্থ কি? উক্তি পরিবর্তন। তো উক্তি পরিবর্তন মানে উক্তি মানে কি কোন একজন ব্যক্তি যদি কোনো একটা কথা বলে, ধরো তুমি তোমার আম্মুকে বললা যে মা আমার থেকে 50 টাকা লাগবে। তোমার মা তোমার বাবাকে গিয়ে বলল যে তোমার ছেলেতে কত টাকা 50 টাকা লাগবে। তো তুমি তোমার মাকে বললা যে আমার থেকে 50 টাকা লাগবে। তোমার মা গিয়ে বলল যে তোমার ছেলের থেকে 50 টাকা লাগবে। ঠিক আছে? তাহলে এই দুইজনের কথার মধ্যে প্রোনাউনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সর্বনামের পরিবর্তন হয়েছে। ঠিক আছে? তারপর টেন্সের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তার অর্থ হচ্ছে যে আমরা যখন ন্যারেশন করতে যাই তখন আমার থেকে কয়েকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। প্রথমে চিন্তা হবে যে ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে ভাগ করে থাকি? একটা হচ্ছে যে ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডাইরেক্ট, আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট। ডাইরেক্টটা আমাদের কোথায় দেওয়া থাকে? প্রশ্ন দেওয়া থাকে। কোথায় দেওয়া থাকবে? প্রশ্নে। আর এটা আমাদের কি করতে হবে? উত্তর করতে হবে। ঠিক আছে? ডিরেক্টটা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, ইনডিরেক্ট কি করতে হবে? উত্তর করতে হবে। কিন্তু এইচএসসি এর বিষয়টা একটু উল্টা হয় মাঝে মধ্যে। কয়েকটা বোর্ডে দেখা যাচ্ছে যে এই তোমার ইনডিরেক্টটা দিয়ে দিয়েছে, অর্থাৎ উত্তরটা দিয়ে দিয়েছে, আমাদেরকে কি করতে বলতেছে? প্রশ্নটা করতে বলতেছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে প্রত্যেকটা টপিকস তোমার মাথার মধ্যে রাখতে হবে। যেটা প্রশ্ন থেকে উত্তর হবে সেটাও, আবার উত্তর থেকে প্রশ্ন করতে গেলে সেটা তোমার মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে কয়েকটা সাধারণ নিয়ম আমাদের থেকে জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে কয়টা অংশ আছে? দুইটা অংশ। যেমন আমি যদি এখানে সেই দুইটা অংশগুলো কি? একটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব, যেটাকে আমরা সংক্ষেপে কি বলে আরবি। আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটাকে আমরা সংক্ষেপে বলি কি আরএস। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? আচ্ছা, এখন এই রিপোর্টিং ভার্বটা কি, রিপোর্টেড স্পিচটা কি? ঠিক আছে? যখন দুইজন ব্যক্তি কথা বলবে, কজন ব্যক্তি? দুইজন ব্যক্তি অথবা একজন ব্যক্তি, যে বাক্যটা দিয়ে আমরা দেখতে পাবো যে দুইজন ব্যক্তি এখানে কথা বলতেছে, একজন আরেকজনকে বলতেছে। আমি যদি বলি হি সেড টু মি, সে আমাকে বলল। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো। ঠিক আছে? হি এই সে মি, সে আমাকে বলল। হি সেড, সে বলল। ঠিক আছে? হি সেড টু মি, হি টোল্ড মি, এরকম যদি বলি তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। এগুলো হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, মানে আরবি। আমি এখানে লিখে দিচ্ছি। যদি বলা হয় হি সেড টু মি, সে আমাকে বলল। হি টোল্ড মি, সে আমাকে বলল। হি সেজ মি, সে আমাকে হি সেজ, সে বলল। ঠিক আছে? হি আস্কড মি, ঠিক আছে, সে আমাকে বলল। ঠিক আছে?
এই ধরনের যে সেন্টেন্স গুলো আমরা দেখি, আবার আছে হি রিপ্লাইড, তবে she replied, she replied, সে উত্তর দিল। এই ধরনের যে সেন্টেন্স গুলো, এগুলো হচ্ছে কি আমাদের রিপিটিং ভার্ব। আর একটা বিষয় মনে রাখতে হবে, সবসময় রিপিটিং ভার্বের পরে কি আসে? কমা। রিপিটিং ভার্বের পরে কি বলবে? কমা। কোথায়? ডিরেক্ট করার সময়। কি করার সময়? ডিরেক্ট করার সময় রিপিটিং ভার্বের পরে কি থাকবে? কমা থাকবে। যখন আমাদেরকে ইনডিরেক্ট দিয়ে দিবে, আমাদেরকে বলবে যে কি করো? ডিরেক্ট করো, অর্থাৎ উত্তর দিয়ে দিবে, প্রশ্ন করো। সে সময় আমাদেরকে কি করতে হবে? এইগুলো লেখার পর, এই রিপিটিং ভার্বগুলো লেখার পর, মানে আরবিগুলো লেখার পর আরবির পরে কি দিতে হবে? কমা ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে। এরপর আসো আরএস গুলো আমরা একটু করে দেখি। এখানে আমাকে যদি বলে এই he said to me, সে আমাকে বলল he read a book, সে এটা কি করতেছে? he reads a book, ঠিক আছে, সে কি পড়ে? বই পড়ে। তাহলে এইখানে যে আমি he reads a book টা দিলাম, এই এই দুইজনে যে কথা বলতেছে আর যে শুনতেছে, ওরা দুজনের কথাটা কি ছিল এখানে? অর্থাৎ বক্তা যা কিছু বলে তার নাম হচ্ছে কি? রিপিটেড স্পিচ। বক্তা যা কিছু বলে তার নাম কি? রিপিটেড স্পিচ। আমি আবার বলতেছি, বক্তা যা কিছু বলে তার নাম কি? রিপিটেড স্পিচ, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি? আরএস। ক্লিয়ার? এবার আসো, তাহলে এটা হচ্ছে আরএস। এরপর এখানে আমাদেরকে দিতে পারে ওপেন দ্য ডোর, কি করো? দরজাটি খুলো। তাহলে এটা তো একটা সেন্টেন্স। এখানে এটা আর বলতেছে না ওপেন দ্য ডোর, দরজাটি খুলো বলতেছে না, তার মানে কি? বক্তাই তো বলতেছে এখানে কথাটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি? আরএস। এরপর আসো, এখানে বলতে পারে TRUTH, truthfulness is a great virtue. He says, সে বলে যে truthfulness is a, এটা truthfulness একসাথে হবে। truthfulness is a কি virtue? Great virtue। তাহলে এটার তো একটা সেন্টেন্স। তাহলে এটাকে আমরা বলতে পারি না, আরএস বলতে পারি না। সে আমাকে উপদেশ দিল যে সত্যবাদিতা হচ্ছে একটি কি? মহৎ গুণ। তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স, তাহলে এটাকে আমরা আরএস বলবো। ঠিক আছে? বক্তা এই কথাটা আমাকে বলতেছে। কি আজ সে আমাকে জিজ্ঞেস করলো, আমি কি জিজ্ঞেস করলো? Do you do the work? আচ্ছা, do you do the work? সে আমাকে এই কথাটা জিজ্ঞেস করলো। ঠিক আছে? সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কাজটা করতে পারবা? ঠিক আছে? এরপর যে সে রিপ্লাইড, সে আমাকে উত্তর দিল। কি উত্তর দিল? নো, না পারবো না। নো, নো আই ডু, না আমি পারবো। ঠিক আছে? তাহলে এই যে বাক্যগুলো আমি লিখলাম, এখানে এই যে এটা বক্তা বললো না এই কথাটা, প্রত্যেকটা লাইন কমার পরে প্রত্যেকটা লাইন কে বলছে? বক্তাই তো বলছে, ঠিক না? তাহলে বক্তা যে কথাগুলো বলে সেই কথাগুলোর নাম হচ্ছে কি? আরএস। ঠিক আছে? আরএস এর উপরে কি হবে? দুইটা ইনভার্টেড কমা হবে। কি হবে? দুইটা ইনভার্টেড কমা। প্রত্যেকটা লাইনে আরএস এর উপরে সবসময় কি থাকবে? ইনভার্টেড কমা থাকবে।
ক্লিয়ার? আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে যে আমি আবার মনে করে দিচ্ছি, ইনডাইরেক্ট দেওয়া থাকলে ডিরেক্ট কিভাবে করব সেটা বোঝাচ্ছিলাম। কি বোঝাচ্ছিলাম যে ইনডিরেক্ট প্রশ্ন দেওয়া থাকলে আমরা এসএসসি পর্যন্ত করে আসছি, ডিরেক্ট দেওয়া থাকবে ইনডিরেক্ট করতে হবে। কিন্তু আমাদের এইচএসসি তে অনেকগুলো বোর্ডে আমরা দেখি যে ইনডিরেক্টটা দিয়ে দেয়, ডিরেক্ট আমাদেরকে করতে বলা হয়। ঠিক আছে? তো সহজ পদ্ধতি যেটা আমরা আগে করে আসছি এসএসসি তে, সেটা তো আমাদের থেকে তেমন একটা কঠিন লাগে না, কিন্তু এটা আমাদের জন্য কোন একটা ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা আরবি গুলো বসাবো, তার রিপোর্টিং ভার্ব গুলো যখন বসাবো, তখন আমরা সেগুলো শেষে কি দিব? কমা ইউজ করব। কি ইউজ করব? কমা। এবং আরএস যখন লিখব, আরএস এর উপরে কি দিব আমরা? ইনভার্টেড কমা দিব। আরএস এর শুরুতে এবং শেষে দুই জায়গায় কি দিতে হবে? ইনভার্টেড কমা ইউজ করতে হবে। এতটুকু ক্লিয়ার? না ক্লিয়ার হয় না এতটুকু পর্যন্ত? আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এবার আসো আমাদের টেন্সের মধ্যে কতগুলো কাজ আছে আমরা একটু দেখি। তাহলে আমরা আরবিও চিনলাম, আরএসও চিনলাম। ক্লিয়ার আমাদের? আরবি, আরএস এই দুটোটা চেনা শেষ। এই দুটোটার ক্ষেত্রে কমা কোথায় ইউজ করতে হয় এবং কোথায় কি করতে হয়, আমাদের ইনভার্ট কমা ইউজ করতে হয় সেটা বলে দিলাম। ঠিক আছে? এরপর হচ্ছে তোমার নারেশন দুই ধরনের হয়, ডিরেক্ট নারেশন এবং ইনডিরেক্ট নারেশন। ডিরেক্ট নারেশনকে যেভাবে দুই ভাগে ভাগ করা যায়, ইনডিরেক্ট নারেশনকে ঠিক কিভাবে সেম ভাবে দুই ভাগে কি করা যায়? ভাগ করা যায়। ঠিক আছে? এতটুকু হচ্ছে যে আমাদের সাধারণ আলোচনা। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম কমা এবং ইনভার্টেড কমা দিছিলাম, ঠিক না? আমরা বলছিলাম যে লেখা স্টপ করে দাও। আমরা কি বলছিলাম যে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় আমাদের থেকে কি কাজ হবে? কমা এবং ইনভার্টেড। আরএস এর পরে আরবি এর পরে কমা দিতে হবে এবং আরএস এর দুই পাশে কি দিতে হবে? ইনভার্ট কমা দিতে হবে, এটা আমি বলছিলাম, ঠিক কি না? এখন আমি যেটা পরিবর্তন শিখাবো সেটা হচ্ছে যে যদি ডিরেক্টের মধ্যে কমা থাকে এবং ইনডাইরেক্ট কমা থাকে, সেগুলো তোলার জন্য ইনডাইরেক্টে কি কি করতে হয়। ঠিক আছে? এই ক্ষেত্রে এখানে লিখে দিয়েছি কমা এবং ইনভার্ট কমার পরিবর্তন। অর্থাৎ ডিরেক্ট থেকে যে কমা এবং ইনভার্ট কমাগুলো থাকবে, ইনডাইরেক্ট করার সময় তো সেগুলো উঠে যাবে। আমরা উত্তর লেখার সময় তার কমা এবং ইনভার্ট কমাগুলো দিব না। ঠিক আছে? তো এগুলো তুলে আমরা কি বসাবো? আমরা সেই কমা এবং ইনভার্ট কমাগুলো তুলে দিয়ে যেইগুলা বসাবো সেগুলো সেন্টেন্সের উপর নির্ভর করবে। আমরা জানি যে ইংরেজি সেন্টেন্স হচ্ছে কয় ধরনের সেন্টেন্স আছে? 5 ধরনের। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। টোটাল 5 টাইপস অফ সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্সের মধ্যে 5টা ওয়ার্ড অথবা 7 থেকে 8টা ওয়ার্ড আমরা ইউজ করে থাকি কমা এবং ইনভার্টেড কমা তোলার ক্ষেত্রে। ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা এবং ইনভার্টেড কমা থেকে কি বসবে? দ্যাট বসবে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দেয়, সেক্ষেত্রে কমা এবং ইনভার্টেড কমা থেকে কি বসবে? ইফ বসবে। আর একটা লিখে দিয়েছি কি WH কোশ্চেন বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার ইফ কখন বসবে এবং WH কোশ্চেন কখন বসবে? ঠিক আছে? আমরা জানি যে দুই ধরনের প্রশ্ন করা হয় আমাদেরকে। কয় ধরনের প্রশ্ন করা হয়? ইংরেজিতে দুই ভাবে প্রশ্ন করা হয়। একটাকে বলা হয় ভার্বাল, একটাকে বলা হয় ভার্বাল ইন্টারোগেটিভ। আর একটাকে বলা হয় WH কোশ্চেন ইন্টারোগেটিভ। ভার্বাল ইন্টারোগেটিভ মানে যদি এখানে বলা হয় আর ইউ ডু দ্য ওয়ার্ক, যদি এভাবে বলা হয়, যেমন এখানে আর সামনে চলে আসছে, এটা হচ্ছে কি ভার্বাল ইন্টারোগেটিভ, যেহেতু ভার্ব সামনে চলে আসছে এটা ভার্বাল ইন্টারোগেটিভ। আর যদি জিজ্ঞেস করা এখানে
হাউ আর ইউ, এর সামনে কি আছে, ডাব্লিউএস কোশ্চেন আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই কোন সেন্টেন্স যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় সেটাকে ডাব্লিউএস কোশ্চেন এবং ইন্টারোগেটিভ বলি। সেই ক্ষেত্রে সেই ডাব্লিউএস কোশ্চেনটাই সামনে বসে যাবে, কমা এবং ইনভার্ট কমা ওটিকে কি বসে যাবে, ডাব্লিউএস কোশ্চেনটাই বসে যাবে। আর যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কমা এবং ইনভার্ট কমা তুলে দিয়ে কাকে বসাবো, ইফ বসাবো। ক্লিয়ার? ওকে। এরপর আসে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কয়েক ধরনের সেন্টেন্স আমরা দেখতে পারি ইম্পারেটিভের মধ্যে। কারণ ইম্পারেটিভের মধ্যে আমাদের থেকে আদেশ আছে, উপদেশ আছে, অনুরোধ আছে, ঠিক না, এবং প্রস্তাবও আছে। এখন প্রস্তাবমূলক সেন্টেন্সগুলো আমরা দেখি যে কি দিয়ে শুরু হচ্ছে। এখানে আরেকটা, হ্যাঁ, প্রস্তাবমূলক সেন্টেন্সগুলো কি দিয়ে শুরু হচ্ছে, লেট দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, লেটস দিয়ে শুরু হচ্ছে, লেট হিম, লেট देयर, ঠিক আছে, এরকম ওয়ার্ডগুলো শুরু হয়। সেন্টেন্সগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় যেগুলো প্রস্তাব বোঝায় ইম্পারেটিভের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে লেট দিয়ে যদি শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কমা এবং ইনভার্ট কমা তুলে দিয়ে কি বসাবো, দ্যাট বসাবো, এই যে দ্যাট, এটা বসাবো। আর যদি লেট দিয়ে শুরু না হয়ে যদি ডাইরেক্ট সরাসরি আদেশ করে, আদেশ, উপদেশ, অনুরোধগুলো সরাসরি করে, ঠিক আছে, ডোন্ট গো देयर, সেখানে যেও না, ঠিক আছে, এই বি ট্রুথফুল, ঠিক আছে, সত্যবাদী হও, ঠিক আছে, বি কেয়ারফুল, সচেতন হও, ঠিক আছে, তারপর হচ্ছে কি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। তাহলে এইভাবে যদি তোমাকে আদেশ, উপদেশ, অনুরোধগুলো যদি তোমাকে বলা ওপেন দ্য ডোর, ওপেন ক্লোজ দ্য ডোর, শাট ডাউন, ঠিক আছে, ফায়ার অন, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যদি সরাসরি করে বসে থাকে তাহলে সেগুলো হবে যে কি ইম্পারেটিভের ক্ষেত্রে আমাদের সরাসরি ইম্পারেটিভ, এগুলোতে আমাকে লেট দিয়ে বোঝানো হচ্ছে না, প্রস্তাব বোঝানো হচ্ছে, এখানে আদেশ, উপদেশ, অনুরোধগুলো বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে কমান্ড প্যাড মোডে গিয়ে আমরা কি বসাবো, টু বসাবো। এবার আসো আফটারটিভ সেন্টেন্স। আফটারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো, কমা এবং ইনভার্ট কমা তুলে দিয়ে কি বসাবো, দ্যাট বসাবো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেম কাজ, কমা এবং ইনভার্ট কমা তুলে দিয়ে কি বসাবো, দ্যাট বসাবো। ক্লিয়ার? এবার চলে আসো, এটা হচ্ছে আমাদের কমা এবং ইনভার্ট কমা, ডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে যে কমা এবং ইনভার্টেড কমা থাকবে সেটা তুলে দিয়ে ইনডাইরেক্ট নারেশনে কি কাজ করব সেটা আমরা বলে দিলাম। এবার আসো মহৎ একটা সমস্যা, সেটা হচ্ছে যে আর বি ক্ষেত্রে যখন আমাদের আর বি থাকবে মানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের মধ্যে আমরা সেড টু দেখি, সেড টু, ঠিক আছে, এই সেড টু ওয়ার্ডটা থাকলে এর পরিবর্তনে কি কি হবে, এর পরিবর্তনের জন্য তার উপর নির্ভরশীল, সেন্টেন্সের উপর নির্ভরশীল। তাহলে এই সেট টু ওয়ার্ডটা যদি থাকে তাহলে কোন কোন ধরনের পরিবর্তনগুলো হবে, সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সেট টুর পরিবর্তে আমরা টোল্ড বসাবো। আর এখানে যদি সেট থাকে আর বি তে যদি সেট থাকে তাহলে আমরা কি বসাবো, সেট বসাবো। আমি আবার বলতেছি, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর বি তে যদি কি থাকে, সেট থাকে, তাহলে আমরা কোথায় আর তোমার কি ইনডিরেক্ট করার সময়ও সেট বসাবো। যদি সেট টু থাকে তাহলে কি বসাবো, টোল্ড বসাবো। আর যদি সে থাকে এস এ ওয়াই সেস অথবা সে এই ধরনের ওয়ার্ড গুলো থাকে তাহলে ওইটাই বসাই দিব, এটা কোনো পরিবর্তন করব না। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো, শুধুমাত্র একটাই আস্কড বসাবো। কথা বুঝতে পারছি? ওকে, সেট টু থাকলে তার পরিবর্তন করে কি বসাবো, আস্কড বসাবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার সেট থাকলে কি বসাবো, হ্যাঁ সেট থাকলে আস্কড বসাবো। আর যদি বলে সে দিয়ে দেই তখন কি বসাবো, তাহলে আস্ক বসাবো, এ এস কে বসাবো, ইডি তে দেব না। ক্লিয়ার? ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সে চলে আসো। আমি কিছুক্ষণ আগে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, এগুলো বুঝিয়ে থাকে, নিষেধ বুঝিয়ে থাকে, প্রস্তাব বুঝিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা সেট টুর পরিবর্তে কি কি বসাবো, আমরা সেট টুর পরিবর্তে বসাবো কি, যখন দেখতেছি আমরা কোন একটা সেন্টেন্স দিয়ে অনুরোধ বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা কি বোঝাবো, রিকোয়েস্টেড, কি বসাবো, রিকোয়েস্টেড। এরপর তোমার
যদি উপদেশ বোঝাই তাহলে সেক্ষেত্রে কি বসাবো আমরা সেক্টর পরিবর্তে অ্যাডভাইসড ডি হবে এখানে, অর্ডারড ডি হবে, ফরবিডেন প্রপোজড। তাহলে এখানে অনুরোধ করলে আমরা কি বসাবো রিকোয়েস্টেড, আর যদি উপদেশ বোঝাই তাহলে সেক্ষেত্রে কি বসাবো আমরা অ্যাডভাইস বসাবো, ঠিক আছে, উপদেশ বোঝালে। আর যদি আদেশ করে সেক্ষেত্রে আমরা কি বসাবো অর্ডার বসাবো। আর যদি নিষেধ করে সেক্ষেত্রে আমরা কি বসাবো ফরবিডেন বসাবো। আর যদি প্রস্তাব করে লেটস দিয়ে যদি শুরু হয় অথবা লেট হিম লেট দিয়ে যদি শুরু হয় প্রস্তাব বোঝাই সেন্টেন্সে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো প্রপোজড বসাবো। ক্লিয়ার? এরপর আসো শেষের সেন্টেন্সটা হচ্ছে অফটেটিভ সেন্টেন্স। অফটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা কি হয়, অফটেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করে এবং প্রার্থনামূলক করে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে কি বসাবো প্রেইড বসাবো। কি বসাবো প্রেইড প্রার্থনা, এবং আরেকটা আছে সেটা হচ্ছে কি উইশড, ঠিক আছে, ইচ্ছা প্রকাশ। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আমরা কি করি আমাদের আনন্দ বেদনা এগুলো প্রকাশ করি। যদি দেখতেছো আনন্দ প্রকাশ করতেছে সেক্ষেত্রে আমরা কি বসাবো এক্সক্লেমড উইথ জয়। আর যদি বেদনা প্রকাশ করে সেক্ষেত্রে আমরা কি বসাবো এক্সক্লেমড উইথ সরো। এবার আসেন, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আনন্দ বা বেদনা কি বোঝাচ্ছে সেটা আমি বুঝতেওছি না বা সেন্টেন্স সেটা বোঝাতে সক্ষম হয়নি, সেক্ষেত্রে আমরা সেট টু বসিয়ে দেব। সেট টু থাকলে টোল বসাই দেব, আর সেট থাকলে সেট বসিয়ে দেব। ক্লিয়ার? এটা লেখা হয় না সেজন্য বলে দিলাম। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যে আমরা যে ন্যারেশন করব, বেশিরভাগ স্টুডেন্ট ন্যারেশন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়। কারণ সে ন্যারেশন করবে, সে সবগুলো রুলস জানে, বাট সে তারপরেও ভুল করে বসে থাকে কোনো একটা জায়গায়। তার কারণটা হচ্ছে সে পাঁচটা টাইপস আছে, সে পাঁচটা টাইপ সে মেইনটেইন করে না। তুমি যদি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে পাঁচটা পয়েন্ট খুঁজে খুঁজে কি করো সলিউশন করো, তোমার ন্যারেশনে কোনো ধরনের ভুল হবে না। তাহলে প্রথম কাজটা হচ্ছে যে আরবি লক্ষণীয় নিয়ম, লক্ষণীয় বিষয়গুলো, ঠিক আছে। লক্ষণীয় বিষয়গুলোর মধ্যে আমি এখানে পাঁচটা লিখছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি আরবি কোন টেন্সে আছে। আরবি মানে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে সেটা খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে? কারণ আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে, কি বললাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পেসে টেন্সগত কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনগত কি হয় পরিবর্তন হয়। এটা একটা সাধারণ নিয়ম, তোমাদেরকে বলে দিলাম। আবার বলতেছি আমি, আরবি যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে অন্তর্ভুক্ত থাকে তাহলে আরএস এর মানে রিপোর্টেড স্পিচে টেন্সগত কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনগত কি হয় পরিবর্তন হয়। ক্লিয়ার? আসো এবার পরেরটা দাও, সেজন্য এটা লক্ষ্য রাখতে হবে। এবার আসা 2 নাম্বার নিয়মটাতে বলা হচ্ছে আরএস কোন সেন্টেন্স এ আছে। আরএস কোন সেন্টেন্স আছে, যে আরএস টা আমরা লিখব, আরএস মানে কি রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স আছে, এটা কি অ্যাসার্টিভ আছে না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লেমেটরি, কোনটাতে আছে সেটা তোমাকে কি করতে হবে আইডেন্টিফিকেশন করতে হবে। কারণ সেন্টেন্সের উপরেই আমাদের কি হবে ন্যারেশনে চেঞ্জের পরিবর্তন চলে আসবে। ক্লিয়ার? ওকে, এরপর আসো, কারণ আমি যদি সেন্টেন্সই না চিনি আমি কখনো কমা ইনভার্ট কমা তুলে দিয়ে কি বসাবো সেটা আমি নিজেই বুঝতে পারবো না, সেজন্য সেন্টেন্স চেনাটা ইম্পর্টেন্ট বিষয়। আরএস এর প্রোনাউনগত পরিবর্তন, কার প্রোনাউনগত পরিবর্তন আরএস এর। আরএস কোনটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের প্রোনাউনগত পরিবর্তন হয়, ঠিক আছে, সেই প্রোনাউনগত পরিবর্তনটা লক্ষ্য রাখতে হবে। প্রোনাউনগত পরিবর্তন কোন কোন জায়গায় হয়, দুটো জায়গায় হয়, একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় হয় আর একটা হচ্ছে অবজেক্টের জায়গায় হয়।
এই দুই জায়গায় প্রণামগত পরিবর্তন হয়। এই দুই জায়গায় খেয়াল রাখতে হবে যে কি কি ধরনের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? সেটা আমি লিখে দিচ্ছি এখানে, প্রণামগত পরিবর্তন লিখে দিচ্ছি। যেটা এখানে তোমাদের আরএস এর মধ্যে কি থাকলে, সাবজেক্ট ফার্স্ট পারসন হলে পারসন হলে আরবি এর সাবজেক্টকে ফলো করে। আরএস এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, আমি কি বললাম, আরএস এর সাবজেক্ট যদি কি হয়, ফার্স্ট পারসন হয়, সে কাকে ফলো করবে? সাবজেক্টকে কার সাবজেক্ট? আরবির সাবজেক্টকে ফলো করবে। আর আরএস এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, ঠিক আছে, তাহলে কি করবে? আরবির অবজেক্টকে কি করবে? ফলো করবে। ক্লিয়ার না? বুঝি নাই? আর যদি আরএস এর মধ্যে যদি কি থাকে, থার্ড পারসন থাকে, কি থাকে? থার্ড পারসন থাকে, তাহলে এটা কি হয়? নো চেঞ্জ, নো নো চেঞ্জ। থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্ট। আমি আবার বলতেছি, যদিও লেখা আছে, আরবির সরি আরএস এর যদি কি থাকে, ফার্স্ট পারসন থাকে, সেটা আরবির কাকে ফলো করবে? সাবজেক্টকে। সেকেন্ড পারসন থাকলে কাকে ফলো করবে? অবজেক্টকে। থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। আবার বলতেছি, ফার্স্ট পারসন কাকে ফলো করে? সাবজেক্টকে। সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে। থার্ড পারসন নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে চলে আসো, এটা প্রণামগত পরিবর্তন, সেটা বলে দিলাম। এরপরে আমাদের থেকে আরএস এর টেন্সগত পরিবর্তন, সেটা আমরা আগামী ক্লাসে শিখব। টেন্সগত পরিবর্তনটা কিভাবে হচ্ছে, কোন টেন্স থাকলে কোন টেন্সে যাবে, ঠিক আছে, এই বিষয়টা। চেঞ্জেবল ওয়ার্ড আছে কিনা, কোন চেঞ্জেবল ওয়ার্ড আছে কিনা। চেঞ্জেবল ওয়ার্ড মানে আমরা দেখি যে অনেক সময় হিন্স থাকলে দিস বসে, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি আছে, কাম থাকলে গো বসে, ঠিক আছে, এগো থাকলে বিফোর হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নাও থাকলে দেন হয়, ঠিক আছে, টুডে থাকলে দ্যাট ডে হয়, ঠিক আছে। এই ধরনের ওয়ার্ডগুলো, ঠিক আছে, দিস থাকলে দ্যাট হয়। এই ধরনের কোন চেঞ্জেবল ওয়ার্ড আছে কিনা, এটা আমাদের কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই পাঁচটা নিয়ম যদি তুমি হাতে গনে গনে যদি কি করো করো, নারেশনে, তোমার নারেশনে 100% রাইট হবে। ওয়ান সিঙ্গেল নাম্বারও তোমার থেকে কাটার কোনো সুযোগ থাকবে না। ক্লিয়ার? ওকে, আজকে এতটুকুই, ঠিক আছে। আগামী ক্লাসটাতে আমরা বাকিগুলো